দুদিনের ছুটিতে খুব সমুদ্র যেতে ইচ্ছা করছে, কিন্তু দীঘা পুরী মন্দারমণি আর না, বোর হয়ে গেছি। তাহলে কোথায় যাওয়া যায়? কোথায় যাওয়া যায়? কোনো এক নতুন বীচ? তাহলে চলো, তোমাদের সন্ধান দিই ওড়িশার এই এক ভার্জিন বিচের। আবার সেই বীচ যদি হয় ম্যাজিকের মতো, মানে সকালে তার এক রূপ, বিকেলে পুরো অন্য রকম। তাহলে চলো গল্পটা শুরু করি একেবারে শুরু থেকে। আমাদের এই উঠলোবাই তো কটক যাই স্বভাবের জন্য আমরা আর ট্রেনের টিকিটের আশা রাখলাম না, নিজেদের গাড়িটা নিয়ে এবারে বেরিয়ে পড়লাম খুব ভোর ভোর। প্রথমে আমরা চন্দ্রনগর থেকে ধরলাম দিল্লি রোড, যেখানে দেখতে পেলাম একটা খুব সুন্দর সানরাইজ। আর তারপর দিল্লি রোড থেকে ধরলাম NH-19। এই রুটে যারা গাড়ি নিয়ে যায় তাদের অনেকেরই প্রিয় জায়গা হচ্ছে কোলাঘাট অ্যাজ এ স্টপেজ, বাট আমরা পছন্দ করি এই ধাবাটি, যেটা ডানকুনি পেরিয়ে কিছু দূর এগোলেই পাওয়া যায়। আচ্ছা, আমরা ব্রেকফাস্ট করতে দাঁড়িয়ে পড়েছি আজাদিন ধাবায়। এই যে আরি, এই জায়গাটা খুব ভালো লাগে, তার কারণ হচ্ছে দেখো এখানে পার্কিংটা খুব বড়, পাশেই একটা পেট্রোল পাম্প আছে, আর এই ধাবাটাও মানে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা আমার খুব ভালো লাগে। এই দেখো দেখিয়ে দেবো, এখানে বেশ বড় ছড়িয়ে বানানো আছে জায়গাটা। এই যে সামনে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে এদের রিসেপশন। এপাশে আছে হাত ধোবার জায়গা, আর বসে খাওয়ার জায়গাটা ভেতরে। এই একটা জায়গা, এটা বাইরে বসার জায়গা। আর যদি ভেতরে এসিতে বসতে চাও তো এখানে এসি সেকশন। এখনও অতটা ঠান্ডা পড়েনি ওয়েদারটা, সরি এখন অতটা গরম পড়েনি, ওয়েদারটা খুব ভালোই আছে, আমরা বাইরেই বসছি। আমাদের ব্রেকফাস্ট এসে গেছে, আমরা বলেছি কচুরি আর তরকারি। দেবুদা বলো, খেয়ে কেমন লাগছে বলো। এখনো তো খাইনি, হ্যাঁ তো দেখে তো মনে হচ্ছে খুবই দারুণ। হ্যাঁ, শীতের সকাল, কড়াইশুটির কচুরি আলুর দম ভালোই লাগবে খেতে। হ্যাঁ দারুণ, ভালো খেতে, দারুণ খেতে। আচ্ছা চলো এবার খাওয়ায় ফোকাস করি। তুমি তুমি খাবে? আচ্ছা চলো। অনেকক্ষণই এই 6টা 6:30 নাগাদ স্টার্ট করেছিলাম, এখন প্রায় 9:30 বেশি হয়ে গেছে, অনেকটা রাস্তায় চলে এসেছি। ব্রেকফাস্ট করাও কমপ্লিট? ব্রেকফাস্ট করাও কমপ্লিট, তোমরা তো দেখলেই। আর অনেকক্ষণই যাচ্ছি, এই জার্নিটাও বেশ ভালো লাগছে, বেশ মজা করতে করতেই যাচ্ছি সবাই মিলে। এই যেখানে আজকে দেবুদা আছে। রাস্তা কেমন লাগছে বলো? হ্যাঁ দেবুদা, তোমার রাস্তাটা চালিয়ে কেমন লাগছে বলো? তো দারুণ, খুব আচ্ছা, ঘুরতে যাওয়ার জায়গা মানে কিন্তু যে শুধু ডেস্টিনেশন তা নয়, ঘোরার আসল মজা কিন্তু জার্নি। কেন আমি তোমাদেরকে বলছি দেখো, আমরা একটা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি, তো পেট্রোল পাম্পের পিছনটা ওরা কি সুন্দর করে সাজিয়েছে দেখো। দেখ এখানে কিছু ফুল গাছ লাগিয়েছে, টমেটো গাছের চাষ করেছে, ওপাশেও কিছু ফুল গাছ লাগিয়েছে, ওপাশটা নিয়ে গিয়ে দেখাচ্ছি। বাট যেটা সব থেকে ভালো লেগেছে আমার, সেটা হচ্ছে সামনে এই দেখো, এখানে পুকুরটা, তার পাশে গাছ আছে, এখানে বসার জন্য ওরা কিছু বেঞ্চ বানিয়ে দিয়েছে। ওই যে ওখানে কিছু গাছ আছে, মিতা গাছ নিয়ে পড়ে গেছে ওখানে। এই দেখো এইখানটা কি সুন্দর দেখো, এইখানে সামনে পুকুর আছে, তুমি বসতে পারবে, রেস্ট নিতে পারবে। এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে। সবেদা গাছ, তাতে সবেদা হয়েছে। এই যে সামনে এটা লিচু গাছ, মানে খুব ভালো লাগলো আমার এই জায়গাটা। চলো সামনে ফুল গাছের জায়গাটা একবার দেখে আসি, কত সুন্দর করে এরা কত ফুলের চাষ করেছে। হচ্ছে জায়গাটা এখনো ডেভেলপ হচ্ছে। সামনে ওই যে দাঁড়িয়ে আছে, ওদের সাথে কথা বললাম, ওই যে জায়গা ওখানে একটা গেস্ট হাউসও বানানো হবে, এসি ফেসি সব দিয়ে। এখানে তো দেখতেই পাচ্ছ এরা লাগিয়েছে একখানা ফোয়ারার মতো ব্যবস্থা, এখানে প্রচুর মাছও আছে। তেল ভরার জন্য এখানে দাঁড়িয়েছিলাম, এরকম একটা অফবিট একখানা ফার্ম হাউসের মতো জায়গা দেখতে পেয়ে খুব ভালো লাগলো। আচ্ছা, এই পাখিটাকে হিন্দিতে টার্কি বলে, কিন্তু টার্কিতে কি বলে বলো তো? একে হিন্দি বলে, ঠিক আছে, ফেলুদার গল্প আমিও পড়ি, জানি আমি এটা। তো পেট্রোল পাম্পে শুধু বাগান মেনটেন করেনি, আছে এই সুন্দর বেশ কিছু টার্কি, যেটা দেখতে হেভি লাগলো কিন্তু। ওড়িশা ঢোকার পর আমরা বেশ অনেকখানি পথই এগিয়ে এসেছি এই ন্যাশনাল হাইওয়ে ধরে। তো আমাদের হলদিপাদার কাছে এভাবে ন্যাশনাল হাইওয়ে ছেড়ে একটা লোকাল রোড ধরতে হতো, তো সেটাই আমরা নিলাম, লেফট টার্ন নিতে হবে এবার। একটাই প্রবলেম এখানে, যে এই যে লাস্ট জার্নির রাস্তাটুকু, এই রাস্তাটাও কিন্তু বেশ ট্রাবলসাম। রাস্তা সরু, অনেক জায়গায় কাজ হচ্ছে, ডাইভারশন রয়েছে, ফলে বেশ কিছুটা প্রবলেম ফেস করতে হয়েছে আমাদের।
অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্য ক্যাম্প উইথ কেয়ারে। এখানেই হবে আমাদের রাত্রিনিবাস। আমরা এখানে রাস্তা দিয়ে এসেছি, মানে সড়ক পথে গাড়ি নিয়ে। আমাদের চন্দননগর থেকে আসতে সময় লেগেছে মোটামুটি 6 ঘন্টা মতো। তার মধ্যে ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছিলাম। এটা আসা খুবই ইজি। গুগল ম্যাপে তুমি যদি ক্যাম্প উইথ কেয়ার দুবলাগড়ি লিখে সার্চ মারো ডেস্টিনেশনে, খুব ইজি, খুব সহজেই পেয়ে যাবে। এবার নেক্সট প্রশ্ন, যদি ট্রেনে আসো কি করে আসবে? দেখো, ট্রেনে করে যদি এখানে আসতে চাও তাহলে এখানে নিয়ারেস্ট স্টেশন হচ্ছে বালাসোর। এবার হাওড়া শালিমার থেকে বালাসোরে আসার অজস্র ট্রেন আছে, আমার নতুন করে বলার দরকার কিছু নেই। বালাসোর থেকে নেবে, সেখান থেকে বাসে করে আসতে পারো, অটোতে করে আসতে পারো, বা যদি রিসর্টে বলো, রিসর্টও কিন্তু তোমার জন্য বালাসোরে গাড়ি পাঠিয়ে তোমরা যদি এইখানে রিসর্ট বা ক্যাম্প থেকে যদি তোমরা নাও, গাড়ির ব্যবস্থা করো, পিক আপের জন্য দুটো অপশান আছে। যদি অটো নাও তো সেই অটোর ভাড়া পড়বে 700 টাকা মতো, আর যদি এমনি গাড়ি নাও মানে 4 চাকা, তাহলে সেটা পড়বে 1100 টাকা মতো। পৌঁছানোর সাথে সাথেই হাতে পেলাম এই ফ্রেশ ডাবের জল অ্যাজ এ ওয়েলকাম ড্রিঙ্ক। আর তার সাথে সাথেই দেখো কমপ্লিট করে নিলাম আমরা আমাদের সমস্ত পেপার ওয়ার্ক। চলো আমরা এবার যেখানে আছি, মানে ক্যাম্প উইথ কেয়ার, এই জায়গাটা আমি তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। এই দেখো, এই হচ্ছে ক্যাম্প উইথ কেয়ার। তুমি ঢুকেই এই জায়গাটা দেখতে পাবে। এবার এই বাঁদিকে আছে গাড়ি পার্ক করার জায়গা। এই যে আমাদের গাড়ি, বা তোমরা যদি কেউ বাইক নিয়ে আসো সেই বাইকও এখানে পার্ক করতে পারো। তারপর ডান দিকে এইখান থেকে শুরু হচ্ছে কটেজ। এইগুলো হচ্ছে হোগলার কটেজ। এই কটেজগুলো কি, এগুলো আমি তোমাদের ঘুরিয়ে দেখাবো। এরকম হোগলার কটেজ আছে মোট 4টে হোগলার কটেজের পরে তুমি দেখো এইখানে আছে বসে খাবার জায়গা। এখানে একটা টিভিও আছে, এই টিভিতে হয়তো কিছু চলবে। এরপর পাশে সামনে ওই যে জায়গাটা দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে ওদের কিচেন। এখানে এরা আরো কিছুটা খাবার জায়গা বানিয়ে রেখেছে। এবার এটা এগিয়ে যদি যাও, এইখানে আছে আরো কিছু কটেজ। এগুলো হোগলার কটেজের মতো অতটা বড় নয়, একটু ছোট। এরকমও আছে, এই যে 1, 2, 3 এবং 4, এই 4টে। এইবার এছাড়া এখানে থাকার অপশন যেটা আছে সেটা হচ্ছে টেন্ট। টেন্টও আবার 2 রকম। এই দেখো, এই টেন্টগুলো খুবই ছোট ছোট, খুবই ছোট যেগুলোকে বলে। আর একটা টেন্ট আছে এই রকম, এই টেন্টগুলো তুলনামূলকভাবে বড়। এছাড়াও যদি এখানে এগিয়ে আসি, এখানে আরো একটা রকমের টেন্ট আছে, এই যে এইখানে, যেগুলো সাইজে কিছুটা হলেও মিডিয়াম। এবার এই টেন্টে যারা থাকবে, টেন্টে থাকার পরে ওখানে বসার জন্য একটা আলাদা সেট আপ করা আছে। আর যে জিনিসটা বলা খুব ইম্পর্ট্যান্ট, যে তোমরা যদি টেন্টে থাকো তাহলে তোমাদের নিজস্ব প্রাইভেট বাথরুম থাকবে না। তার জন্য আছে এই কমন বাথরুম। এই যে দেখতে পাচ্ছ, এই কমন বাথরুমগুলো টেন্টে থাকলে এই কমন বাথরুমগুলোই তোমাকে ইউজ করতে হবে। রিসর্ট বলো বা ক্যাম্প বলো, যেখানে আমরা আছি ক্যাম্প উইথ কেয়ার, এটার ব্যাপারে এটুকুই। এবার আমি বলে দিই যে এইখানে খরচ বা কীরকম কী হয়, আর আমরা কেন এটা বুক করেছি। এটা আমার বুক করার কারণ হচ্ছে, আমি ওড়িশা ট্যুরিজমের যে গভর্নমেন্ট ওয়েবসাইট, সেখানে যখন দুবলাগড়ি নিয়ে দেখছিলাম, তো ওখানে এই জায়গাটা রেকমেন্ডেশনই পেয়েছিলাম, সেই জন্য এটা করেছি। আর এইখানে আমরা নিয়েছি 2টো ঘর। সেই ঘরে জনপ্রতি থাকা এবং খাওয়া, মানে আসার পরে তোমার ওয়েলকাম ড্রিঙ্ক, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স অ্যান্ড টি, ডিনার আর সকালের ব্রেকফাস্ট, এই সব নিয়ে পড়ে 1800 টাকা। আর ক্যাম্পেরটা কত পড়ে সেটা আমি তোমাদের ডেসক্রিপশন বক্স আর পিন কমেন্টে দিয়ে দেবো। টেন্টের কত পড়ে সেটা ডেসক্রিপশন বক্স আর পিন কমেন্টে দিয়ে দেবো। চলো এবার তাহলে আমাদের রুম ট্যুরটা করে নেওয়া যাক। এই যে এইখানে এই যে 4টে রুম আছে, এই 4টের মধ্যে 2, এই যে 2 আর এই 3, এই দুটো রুম আমরা নিয়েছি। চলো 2 নম্বর রুমটা ঢুকে দেখবো। বাইরে এরকম 2টো চেয়ার রাখা আছে, আর এইটা হচ্ছে রুমের ভেতরটা। খুবই বেসিক সেট আপ, বেশ ছোট জায়গা। গরম লাগলে তার জন্য এরকম টেবিল ফ্যান দেওয়া আছে, একটা এক্সস্ট ফ্যানও দেওয়া আছে, ঠিক কেন জানি না। এই যে একটা প্রিটি সিম্পল বেড, এখানে আছে একখানা এই যে ড্রেসিং টেবিল। এবং এরা কি কি দিয়েছে দেখো, এরা দিয়েছে একটা শ্যাম্পু, তেল, সাবান, জল, চাবি, ছোট একটা টাওয়েল, আর এখানে একটা অল আউটও দিয়েছে। এবার দেখি বাথরুমটা কেমন। বেশ ছোট বাথরুমই মনে হচ্ছে। এই যে বাথরুমের ভিতরে আলাদা চটি দেওয়া আছে, এই যেখানে হ্যান্ড ওয়াশ, ছোট আয়না,
একটা ওয়েস্টার্ন স্টাইলের টয়লেট, বেশ ছোট বাথরুম, একদিন কাটিয়ে দেওয়া যেতেই পারে, কোনো প্রবলেম হবে না। আরও একটা টাইপের রুম আছে, এই যে এই রুম, এটাকে ওরা বলছে হোগলা রুম। এটা ওই রুমের থেকে আকার একটু বড়। এটা নিয়ে একটা গল্প বলারও আছে, সেটা কালকে বলবো। দেখতেই পাচ্ছ এখানে স্পেসটা একটু বেশি, বাকি সবই এক। এই যে এখানে একটা টেবিল ফ্যান আছে, এটা টেবিল এক্সট্রা, যেটা আমাদের রুমে ছিল না। এখানে একটা ড্রেসিং টেবিল, আর এই হচ্ছে বাথরুম। বাথরুমের সাইজ মোরাললেস সেমি, এবং দেখতেই পাচ্ছ একটা ওয়েস্টার্ন স্টাইল। এই যে এখানে একটা হ্যান্ড ওয়াশ আর ছোট একটা আয়না। তো এই রুমটা আমরা পেতে পারতাম, আমাদের দুটো রুম ছিল, তাই বললাম দুটো এরকম রুমই দিতে। ওরা বললো একটা এরকম রুম দেবো আর একটা আলাদা রুম দেবো। তো এখানে এসে আলাদা আলাদা থাকার তো কোনো মানে হয় না, তা আমি এরকম রুম আর নিইনি। যে রুমটা দেখালাম ওই রকম রুমেই আমরা আছি। আমরা চলে এসেছি ডুবলাগড়ি বিচে, পৌঁছে গেছি বিচে। দেখতে পাচ্ছ একটা বেশ ভার্জিন বিচই বলা যেতে পারে। লোকজনের ভিড় মোটামুটি অন্যান্য বিচের সঙ্গে যদি তোমরা দেখো, এই যে সমুদ্র, এখানে সমুদ্রটা ওই জোয়ারের সময় আসলেই ভালো, নাহলে সমুদ্রটা পিছিয়ে যায়। এসে পৌঁছেছি এই 20 মিনিট হয়েছে, কোনো রকমের ব্যাগটা নামিয়েই মোটামুটি আমরা চলে এসেছি এখানে বিচে। আর একজন এই যে এদিকে, তিনি একটা জিনিস রেডি করছেন, এই যে দেখো তোমরা, উনি ড্রোন রেডি করছেন। তো আমরা প্রথমবার এবার ড্রোনটা এরম ওড়াবো। তো যেমনটা তোমাদের বলেছিলাম, ভাটার সময় সমুদ্র অনেকটাই পিছিয়ে যায়। যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ সমুদ্র কত দূরে চলে গেছে। আর এই শুকনো বিচের ওপর দিয়েই যখন আমি হাঁটছিলাম, কিছু কিছু জায়গায় জল জমে আছে, এবং সেখানে যেগুলো চোখে পড়ে সেটা হচ্ছে প্রচুর ম্যারাইন স্পিসিস লাইক জেলিফিশ, ছোট ছোট সামুদ্রিক মাছ, এবং কি জীবন্ত শাক। যাই হোক, চলো এবার আমরা লাঞ্চের জন্য যাব। আমরা লাঞ্চ করতে এসেছি। লাঞ্চ আমরা কি কি নিয়েছি দেখো। আমার আছে একটা প্রন প্লেট, তো এখানে এটা হচ্ছে চিংড়ি, এটা কোনো একটা তরকারি, ওটা আলু পোস্ত, আলু পোস্ত, আলু কপি ভাজা, চাটনি, ডাল, ভাত, আর একটা মাছ ভাজা আছে, এছাড়া স্যালাড। মিতারও তাই নেওয়া আমারও আছে। চিংড়ি থালি, চিংড়িটা থেকে খুব ভালো স্মেল বেরোচ্ছে। আর এটা আলু ঝিঙে পোস্ত, আলু পেঁয়াজ কলি বললাম। ভাজা, যেরকম বললো। আর দেবুদা নিয়েছে চিকেন। এই যে এইবার আমরা খেয়ে জানাবো যে এগুলো আমাদের লেগেছে কেমন। ডালটা কেমন লাগছে বলো খেয়ে। দাঁড়াও খাই। ওকে, ঠিকঠাক ঠিকঠাক। ভাত ওকে, ঘরোয়া। দেবুদা মাছটা খেয়ে জানাবে কেমন লাগলো, মাছ ভাজা। এটা বেসিক্যালি ভোলা মাছ। ভোলা মাছ, ভোলা মাছ ভাজা, হ্যাঁ ভালো টেস্ট। ভালো টেস্ট, আলাদা করে বলার কিছু নেই ভোলা মাছ কেমন খেতে হয়। খাবার এখন অব্দি যা খেতে আমাদের ভালোই জানাবো। ওই পোস্তটা খেতে কেমন হয়েছে দেখি একটুখানি ভাত দিয়ে। বেশ ভালোই, ঘরোয়া রান্না, তেল মশলা কম। বিশাল যে সুন্দর লেগেছে সেটা বলবো না, বাট যথেষ্ট ভালো খেতে। চিকেনটা যেমন চিকেন হয় সেরকম চিকেন খেতে আচ্ছা, ভালো, টেস্ট ভালো করে। তো এটা আমরা নিয়েছি চিংড়ি, দেখে তো মনে হচ্ছে বাগদা চিংড়ি। চিংড়িটা টেস্ট করে জানাবো, তার আগে দেখি যে এইটা কেমন লাগছে, মালাইকারিটা। এটার টেস্টটা দারুণ হয়েছে। মনে হচ্ছে এরা খুব ভালো নারকোল পেয়েছে, যেহেতু কোস্টাল এরিয়া, সেই জন্য টেস্টটা দারুণ হয়েছে। ও দেখি চিংড়িটা কেমন, আমার খুবই প্রিয় জিনিস এটা। আহা হা, অসাধারণ। মনে হচ্ছে বাগদা, বাট শিওর নয়। টেস্টটা বাগদারই মতো, বাট বাগদাই মনে হচ্ছে। হ্যাঁ, এবার খেতে হবে। আচ্ছা, এইটা আমাদের স্পেশাল ডিশ, যেটা আমরা অর্ডার করেছি, কাঁকড়া। এই যে 5 থেকে 6 পিস আছে, দেখতে পাচ্ছ। এটা নিয়ে খুব এক্সাইটেড আমরা, দেখা যাক খেয়ে কেমন লাগে। ফার্স্ট টাইম লাইফে কাঁকড়া ট্রাই করছি।
আমি এর আগে মিক্সড একটা জিনিস শুনেছি, কেউ বলে ভালো খেতে, কেউ বলে নয়। তো আমি দেখি কেমন লাগছে। কামড়ে বেশ জোর দিয়ে খেতে হয় নাকি? ভালো খেতে, ভালোই লাগছে। মানে আমার যেহেতু চিংড়ি মাছ খুব প্রিয়, মেবি সেই জন্য আমার এই জিনিসটাও খেতে খুব ভালো লাগছে, আর ভালো বানিয়েছে। উফ, প্রচুর খাওয়া গেল, একটু গড়িয়ে নি। ঘুমিয়ে পড়লে? দেখতে দেখতেই সন্ধে নেমে এলো, আর আমাদের ক্যাম্পে জ্বালিয়ে দিল এই সুন্দর আলো। কি দারুণ দেখতে লাগছে জায়গাটাকে। সন্ধেবেলায় এরা আমাদের স্ন্যাক্স দেয়, সেই স্ন্যাক্সটা খেতেই আমরা এসেছি। দেখো স্ন্যাক্স এরা দিয়েছে পকোড়া, পেঁয়াজ পকোড়া টাইপের, আর তার সাথে আছে চা। এটাই এখন খাবো। কেমন? ভালো। আচ্ছা, তোমরা যদি বারবিকিউ করতে চাও তো সেই বারবিকিউ করার ব্যবস্থাও কিন্তু এখানে আছে। এই দেখো, এটা বারবিকিউতে এখন চিকেন বা যে যা খেতে চাইছে সেটা বানাচ্ছে। তো এই বারবিকিউতে কী কী আইটেম আছে, কি পাওয়া যায়, কি কি অপশান আছে বারবিকিউতে, সেটা আমি ডেসক্রিপশন বক্স আর পিন কমেন্টে অ্যাড করে দেবো। কি গো, কতদূর এগোলে? এই তো চলছে। দাঁড়াও, একটু অফ টপিক কথাবার্তা বলি। তো আমি আর মিতা, মানে আমরা দুজনেই গল্প করতে খুব ভালোবাসি, কিন্তু অফিসের কাজের চাপে এত ব্যস্ত থাকি যে আমাদের পড়াই হয় না। তাই আমরা দুজনে যখন বেড়াতে আসি আমরা টাইম রাখি প্রত্যেকদিন সন্ধ্যেবেলায় একটু করেও যাতে গল্পই পড়তে পারি। তো আমি পড়ছি এই যে বাদ সিরিজ, অভিক দত্তর লেখা, বুক ফার্ম থেকে বেরোয়। আমার এর আগে এর লেখা ব্লু ফ্লাওয়ার সিরিজ 1, 2, 3 তিনটেই পড়া হয়ে গেছে, খুব ভালো লাগে এর লেখা। স্পাই থ্রিলার দারুণ, অ্যাগনিসে শেষ করেছি, এটাও খুব ভালো লাগছে, এটাও একটা স্পাই থ্রিলার। কিন্তু এসব ছাড়ো, আরে তুমি বলো তুমি কি পড়ছো? আমি পড়ছি এই বইটা, এই যে হীরা মানিক জলে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আমার খুব প্রিয় লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং ওনার ছেলে তারাদাস বন্দ্যোপাধ্যায়। আমার দুজনের লেখাই পড়তে খুব ভালো লাগে, তো সেটাই এখন পড়ছি। 9টা নাগাদ আমরা আমাদের ডিনার করতে এলাম। তো এই যে এখন দেখো আমাদের ডিনার টেবিলে খাবার সার্ভ করছে ওরা। এখন অবধি আমরা যা যা খাবার খেয়েছি, মানে লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার, সবটাই ওদের প্যাকেজ ফুডের আওতাতেই ছিল, একমাত্র কাঁকড়াটা ছাড়া। এই রুটিটা দিয়ে আলু ভাজা দিয়ে একটু খাচ্ছি। রুটিটা খুব নরম, সেটা ছিঁড়েই বুঝতে পারলাম। যেমন হয় ইন জেনারেল, কিন্তু যেটা মেন টেস্ট করে দেখা সেটা হচ্ছে মাংসটা। সকালের মাংসটা বেশ ঝাল ছিল, এটা প্রথমে আমরা বুঝতে পারিনি, কিছুক্ষণ খাওয়ার পর বুঝতে পেরেছিলাম। তো ওই বেলা বলেছি তো কম ঝাল দিয়ে বানাতে, দেখা যাক। হালকা ঝাল আছে, ঠিক আছে। ওকে, আই লাভ দুবলাগড়ি। এই লেখাটা এখন খুবই কমন সব জায়গায়, বাট আনকমন জিনিস যেটা হলো সেটা হচ্ছে এই ঝাউবন। এই ঝাউবন আগে দীঘাতেও ছিল, শঙ্করপুরেও ছিল ইভেন, বাট এখন ওই জায়গাগুলোকে কমার্শিয়ালাইজ করে এই ঝাউবনের মজাটা চলে গেছে। কিন্তু সেটা তোমরা এই দুবলাগড়িতে এলে পাবে। এই জায়গাটা খুব সুন্দর, নিস্তব্ধ, একদম নির্জনা, চতুর্দিকে পাখির আওয়াজ। সকাল সকাল এসছি, তোমরা হয়তো শুনতেও পাচ্ছ পাখির আওয়াজ। তো এই জায়গাটার মধ্যে দিয়ে হেঁটে সমুদ্র সৈকতটা অবধি যেতে হয়, যেটা একটা ভার্জিন বিচ, একদম নির্জন নিরালায়, দিন উপভোগ করার জন্য একদম সুন্দর, আইডিয়াল। তো এই ঝাউবনের মধ্যে দিয়ে যাওয়ার এক্সপিরিয়েন্সটাও কিন্তু অসাধারণ লাগে। আচ্ছা, একদম ঠিক বিচের সামনে যে ঝাউবনটা আছে না, এটা আমার দেখে কিন্তু মনে হয় এটা বসানো, এটা ন্যাচারাল না, মানে একটু ওই সেই হ্যাঁ বনসৃজন টাইপের কাজ। হ্যাঁ, তুমি দেখো এই একটা প্যাটার্নে বসানো, হ্যাঁ পুরো মনে হয় যেন একটা প্যাটার্ন ধরে বসানো। কালকে বিকেলে তো দেখেছিলে এখানে সমুদ্রই নেই, আর আজকে দেখো কি অবস্থা, সমুদ্রের ঢেউ এসে তোমার পা ধুইয়ে দিচ্ছে। দেখেছো এরকম অদ্ভুত বীজ আগে? এটাই এই বীজের মধ্যে সবচেয়ে ভালো বিশেষত্ব। নিশ্চয়ই আমরা দুবলাগড়িতে একটা দিন কাটিয়ে দিয়েছি, এখন পরের দিন সকালে সমুদ্রে হাঁটছি। তো নাও ইটস টাইম টু গিভ আ রিভিউ। ফার্স্টেই বলি থাকার ব্যাপারে। এই যে ক্যাম্প উইথ কেয়ার এর যে ঘরগুলো ছিলাম, দেখো ঘরগুলো খুবই বেশি। এখানে তুমি যদি মনে করো যে তুমি একটা রাত কাটাবে, তো সেটার মতোই হতে পারে। এবং অনেস্টলি দুবলাগড়িতে একদিনের বেশি 2 দিন থাকার জন্য কিন্তু কিছু নেই। এবার তুমি বলো খাওয়া দাওয়ার ব্যাপারে।
হ্যাঁ সরি একটু ঝিনুক পুরোচ্ছিল, আমি তোমাদের দেখাতে চাই এখানে ইউনিক ঝিনুকগুলো যেগুলো পাচ্ছি। হ্যাঁ এইরকম না আমি আগে কোথাও দেখিনি, দেখো এ খুব ইউনিক। আর আমি কেন এটা তোমাদের তুলে দেখালাম, তুমি একটু এই জায়গাটাও দেখাও। টুবলাগড়ির মধ্যে সবচেয়ে আর একটা সুন্দর জিনিস হচ্ছে এখানে যেহেতু বিচটা ভার্জিন, এখানে একটা মাছও রয়েছে বেসিক্যালি। এখানে না প্রচুর তোমরা ঝিনুক দেখতে পাবে নানা শেপের, যেটা তোমরা এখন আর দীঘা, পুরী বা মন্দারমণিতে গিয়ে দেখা যায় না। সেটা একটা খুব ভালো জিনিস। তো এইখানে আমরা যেখানে ছিলাম ক্যাম্প উইথ কেয়ারে থাকার ব্যাপারে তো বললো, আমি বলবো যে ক্যাম্প উইথ কেয়ারে ছিল আমার সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে খাওয়া দাওয়াটা। হ্যাঁ এদের খাওয়া দাওয়াটা খুবই ঘরোয়া, আর 1800 টাকার মধ্যে ফুডিং লজিং যেটা ওরা দিচ্ছে তাতে ওরা খাওয়া দাওয়াটা খুবই ভালো দিচ্ছে, কাজে তোমরা এখানে এসে থাকতেই পারো। কাঁকড়াটা যেমন আমাদের দারুণ লাগে, হ্যাঁ কাঁকড়াটা খুব ভালো, আর ভালো কোয়ালিটির কাঁকড়া। আর চিংড়িটাও হ্যাঁ খুব ভালো। ঝিনুক তো দেখালাম, আর একটা সামুদ্রিক প্রাণী যেটা দেখাতে চাই, এটা একটু ফোকাস করো। হ্যাঁ এইরকম সামুদ্রিক প্রাণী আজকাল হঠাৎ করে কিন্তু দেখা যায় না, তাও আবার বিচের মধ্যে। তো এইগুলো তোমরা খুব দেখতে হবে। কালকে আমি জেলিফিশ দেখতে পেয়েছি যখন সমুদ্রের জলটা ছিল না, তুমি ভেতর অব্দি অনেকটা যখন হেঁটে যাবে না, জেলিফিশ, স্টারফিশ এগুলোও কিন্তু দেখতে পাবে। ইভেন জ্যান্ত শৈবাল দেখেছি আমি কালকে, মানে জ্যান্ত প্রবাল, সরি লাইভ কোরাল একদম। আচ্ছা শেষ একটা কথা বলি, এই যে সমুদ্রের যে রূপটা তোমরা এখন দেখতে পাচ্ছ, এই যে ঢেউ আসছে পা ধুইয়ে দিচ্ছে, যেটা অনেকটা ছোটোখাটো পুরীর মতো, এই রূপটা যদি দেখতে হয় তাহলে কিন্তু তোমাকে সকালের দিকে আসতে হবে। তুমি যদি ট্রেনে করে বা কিছু করে ধরো তুমি এখানে যখন আসবে দুপুরের দিকে, তখন কিন্তু তুমি এসে দেখবে সমুদ্র অনেকটা পিছিয়ে গেছে। কাজে সেটা থেকে হতাশ হয়েও না, পরের দিন সকাল করে এসো, বা এখানে যারা আছে তাদেরকে জিজ্ঞেস করো না জোয়ারের সময় কখন, সেই সময় যদি আসো তখন এই যে রূপ সমুদ্র যেটা আমরা দেখতে ভালোবাসি, এই রূপটা কিন্তু তখনই দেখতে পাবে। বিচ থেকে ফিরে চেক আউট করার জন্য রেডি হয়ে আমরা চলে এলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে নিয়েছিলাম রুটি, তরকারি, ডিম ভাজা আর মিষ্টি। চাইলে তোমরা লুচিও নিতে পারো, আর ব্রেকফাস্টটা খেতে ভালোই ছিল। বলছি আজকের প্ল্যানটা বলো, কোথায় যেতে হবে? আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাব ফার্স্টে পঞ্চলিঙ্গেশ্বর টেম্পল, তারপরে যাব ইমামি জগন্নাথ, আর ওখান মানে ফেরার পথে পড়বে, আর ওই ফেরার পথে আরেকটা পড়বে ক্ষীরচোরা গোপীনাথ। আচ্ছা এই তিনটে দেখে নিয়ে আমরা এবার বাড়ির দিকে যাব। ঠিক আছে, চলো চলো তাহলে স্টার্ট আছে। করা যাক। আচ্ছা আরেকটা কথা বলে দিই, আমরা যেমন নিজেদের গাড়িতে যাচ্ছি, তোমরা চাইলে গাড়ি বা অটো এদের থেকেও নিতে পারো। এই যে তিনটে জায়গার নাম বললাম, এগুলো যদি তুমি এদের থেকে অটোতে করে নিয়ে যাও তোমার খরচ পড়বে 1500 টাকা। সেক্ষেত্রে ওই তিনটে জায়গা ঘুরিয়ে তোমাকে বালাসোরে ড্রপ করে দেবে। আর সেই একই কাজ যদি তোমরা 4 চাকায় করতে চাও, তাহলে এখান থেকে নিলে এদের খরচ পড়বে মোটামুটি 2000 টাকা মতো। তো চলো আবার ফার্স্ট যে স্পটে যাবো, ওটা এখান থেকে মোটামুটি 2 ঘন্টার মতো দূরে, 70 কিলোমিটার। পঞ্চলিঙ্গেশ্বর যে পাহাড়ের ওপর অবস্থিত, সেই পাহাড়ের কাছাকাছি আমরা মোটামুটি পৌঁছে গেছি, আর এতে আমাদের প্রায় 2 ঘন্টা মতো সময় লেগেছে। এখন যাচ্ছি পঞ্চলিঙ্গেশ্বর মন্দির উদ্দেশ্যে। বেশ কিছুটা দূরে গাড়ির পার্কিং এ, ওইখানে ওই যে পার্কিংটা আছে, ওইখানে পার্কিং এ গাড়ি রাখতে হয়েছে। এরপর পুরোটাই হেঁটে যেতে হবে। তো হেঁটে যাওয়ার রাস্তা এখানটা একটা বাজার মতো পড়ে, এদিকটা একটু বাজারটা দেখাও। দেখিয়ে হ্যাঁ, দিচ্ছি। একটু দোকান ফোকান রতে যাও, ইভেন পুজোর সামগ্রীও এই বাজারেই পাওয়া যাচ্ছে। যদি কেউ পুজো দিতে চাও তো এখান থেকেই কিনে নিয়ে যেতে হবে। এই যে পঞ্চলিঙ্গেশ্বরের ওঠার সিঁড়িটা এইখান থেকে শুরু হচ্ছে, এই যে একটা গেট করা আচ্ছা, তো রয়েছে। এখানে 5 টাকা দিয়ে টিকিট কাটতে হলো। 5 টাকা দিয়ে টিকিট কেটে এবার আমরা যাব সামনে সিঁড়ি, এই সিঁড়ি দিয়েই ওপরে ওঠা। আর একটা মিথবাস্টিং আমি করতে চাই। অনেকেই দেখবে বলে যে এখানে ওঠা খুব সহজ, সিঁড়িগুলো মোটেই খাড়াই নয়। শুরুর দিকে সিঁড়ির জন্য সেটা সত্যি হলেও পরের দিকে সিঁড়িগুলো কিন্তু যথেষ্ট খাড়াই, এবং তুমি শারীরিকভাবে ভীষণ পরিমাণে সুস্থ না হলে উঠতে গেলে কিন্তু তোমার কষ্ট হবে। আমরা পৌঁছে গেছি পুজো দেওয়ার জায়গায়। তো আমার পিছনে এই যে জায়গাটা আছে, এখানে জুতো ছেড়ে রেখে যেতে পারো, আলাদা কোনো চার্জেস দিতে না এর জন্যে। বাট এখানে কিন্তু পুজো দেওয়ার জন্য খুব বড় লাইন পড়ে। আমি লাইনটা একবার দেখাচ্ছি, দেখো এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এই লাইনটা এখান দিয়ে গেছে, তারপরে ওই লাইনটাই নেবে, ওই যে ওইখান দিয়ে এসে লাইনটা নেমেছে, নেমে এক্সকিউজ মি, এই যে এইখানে ঘুরে এসে এত বড় লাইন। সময় নিয়ে দাঁড়িয়ে অপেক্ষা করে পুজো দেওয়ার মতো সময় আমার নেই, বা আমাদের নেই, কাজেই দর্শন হবে না। দর্শন না করেই আমাদেরকে ফিরতে হবে। আমরা চলে এসেছি ইমামি জগন্নাথ টেম্পল। এটা ইমামি গ্রুপের বানানো, ইমামি গ্রুপের যারা কর্ণধার তাদেরই বানানো এটা।
আর এই মন্দিরটা যিনি মেন বানিয়েছেন, মানে কারুকার্য যার করা, হুম তিনি হচ্ছেন রঘুনাথ মহাপাত্র, একজন হুম। খুবই বিখ্যাত শিল্পী। হুম। তো তারই এই মন্দিরটা বানানো। হুম। দেখাও তো মন্দিরটা। মন্দিরটা একবার এই যে এইটা হচ্ছে গোটা মন্দিরের চত্বরটা, অনেক গার্ডেন বানানো আছে। এই যে এইখানটা দিয়ে ঢুকলাম, এইবার এই সামনে মন্দির। এবার কয়েকটা কথা বলি। মন্দির 12:30টায় বন্ধ হয়ে যায়, আমাদের আসতে একটু লেট হয়েছে, তাই আমরা যখন এসেছি এখন মন্দির বন্ধ হয়ে গেছে। এবার দেখো, তুমি যদি দুবলাগড়ি থেকে আসো, তুমি 9টা 9:30 কি 10টায় বেরিয়ে তুমি পঞ্চলিঙ্গেশ্বর করে এখানে যখন আসবে, এটা এক্সপেক্টেড যে মন্দির কিন্তু বন্ধ হয়েই যাবে, গর্ভগৃহে তুমি ঢুকতে পারবে না। তুমি যদি দর্শন করতে চাও তাহলে কিন্তু তোমাকে এখানে পঞ্চলিঙ্গেশ্বরের আগে আসতে হবে, তবেই কিন্তু তুমি দর্শন করতে পারবে, নাহলে তুমি দর্শন করতে পারবে না। যাই হোক, এবার মন্দিরের কয়েকটা শট দেখে নাও। আচ্ছা, ঢুকে যেটা প্রথম চোখে পড়বে সেটা হচ্ছে এই গরুর স্তম্ভটা। উপরে রয়েছেন গরুর মহারাজ, হুম, আর সেটা নিচে এই স্তম্ভ। হ্যাঁ। আর উল্টো এটা ঠিক দিকে- মন্দিরের উল্টো দিকে। উল্টো দিকে এটা হচ্ছে, মানে এই মন্দিরটার ব্যাপারে একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখো, মন্দিরটা অনেকটা রথের স্টাইলে বানানো। তো এই যে মন্দিরটা, মন্দিরের স্ট্রাকচারটা তো পুরীর মন্দিরের মতোই। হ্যাঁ, মন্দিরের চূড়ার হ্যাঁ। দিকটা পুরীর মন্দিরের মতোই, তো এই বাট সাইডটা ধাঁচাটা, দেখো, এই যে ধাঁচা, বেসটা হ্যাঁ। রথের এই দেখো এখানে চাকাগুলো, রথের রথের চাকা। চাকা। আচ্ছা, কিছুটা কি কোনারকের হ্যাঁ হ্যাঁ রথ হ্যাঁ হ্যাঁ, মতো দেখতে কিছুটা, জায়গা? হ্যাঁ। কিছুটা। বেশ খিদে পেয়ে গেছে, তো এখানে একখানা ভোগ খাওয়ার ব্যবস্থা আছে, ভোগ খাবো। বাট আর একটা মজার জিনিস দেখো, খাজা প্রসাদ পাওয়া যাচ্ছে। তো মিতা আমাদের দু বাড়ির জন্যই এক প্যাকেট করে খাজা প্রসাদ নিয়ে নিচ্ছে। আর তার পাশে এইখানে যে জায়গাটা আছে দেখতে পাচ্ছ, আনন্দ বাজার। এই আনন্দ বাজারে 60 টাকা করে দিয়ে দুপুরে অন্নভোগ পাওয়া যায়। অনেকটা পুরীর মন্দিরের ভোগ যেরকম হয়, একটা সেরকমই। তো আমরা আজকে এইখানে যেহেতু এসেছি একটা মন্দিরের মতো জায়গাতেই, তো 60 টাকা করে দিয়ে আমরা এখান থেকেই ভোগ খাবো। আমরা আমাদের ভোগ প্রসাদ পেয়ে গেছি, ভাত, ডাল, দুরকম সবজি, চাটনি। বেশ তৃপ্তি করে খেলাম ভোগটা। আমরা চলে এসেছি আমাদের শেষ গন্তব্য আজকের দিনে, ক্ষীরচোরা গোপীনাথ মন্দিরে। হ্যাঁ, এই নয়, এইখানে যাব। এবার এখানে জুতো রাখার জন্য 5 টাকা করে লাগে, তো সেই 5 টাকা দিয়ে স্ট্যান্ডে জুতো রেখে আমরা ভেতরে ঢুকবো। এবার চলো এসব মন্দিরের ভেতরটা ঢোকা যাক। এই মন্দিরটাও এখন বন্ধ আছে, 4টায় খুলবে। তো প্রত্যেকটা মন্দিরেই তুমি দেখবে অ্যাকচুয়ালি এই দুপুরের সময়টা বন্ধ থাকে। তার কারণ হচ্ছে এটা শয়নের সময়, বিশেষ করে যদি তুমি মানে রাধা কৃষ্ণ বা জগন্নাথ এই ধরনের মন্দিরে যাও, হুম, ওটা শয়নের সময় হয়তো বন্ধই থাকে মন্দিরগুলো। এই যে এইখানে হচ্ছে মন্দিরের গর্ভগৃহ, যেটা দেখো এখন বন্ধ আছে। এই হচ্ছে ক্ষীরচোরা গোপীনাথ টেম্পল। এই এটা হচ্ছে নাট মন্দির, উল্টো দিকে যে। এই যেটা নাট মন্দির, খুবই পুরনো মন্দির। এবং ওড়িশার মন্দিরের মধ্যে যে ধরনের আর্কিটেকচার গুলো আমরা দেখতে পাই, ঠিক সেই ধরনের আর্কিটেকচারই। আজকের সমস্ত স্পটগুলো ঘোরা কমপ্লিট, এবার আমরা বাড়ির দিকে ফিরছি। আমার পার্সোনালি সব থেকে ভালো লেগেছে ইমামি জগন্নাথ টেম্পল। খুব সুন্দর জায়গাটা, বসে থাকলে মন ভালো হয়ে যাবে, ভোগ খাওয়ারও সুন্দর ব্যবস্থা আছে। তারপরে ভালো লেগেছে পঞ্চলিঙ্গেশ্বর। পঞ্চলিঙ্গেশ্বর খুব ভালো, পাহাড়ের মাঝখানে সুন্দর একখানা মন্দির, বাট প্রচুর দোকান হয়ে না গিয়ে জায়গাটা কিরকম একটা যেন হয়ে গেছে, বাট ইউ ক্যান ইগনোর দ্যাট। এবং মন্দিরটা বেশ ভালোই, বাট যদিও প্রচুর লম্বা লাইন পড়ে রোববার বলে হয়তো। আর তারপরে শেষ হচ্ছে এই ক্ষীরচোরা গোপীনাথ, পুরনো মন্দির, বেশ হিস্টোরিক্যাল টেম্পল, এবং শ্রীকৃষ্ণের জীবনী দেওয়া আছে। সবকটা জায়গায় বেশ ভালো, খারাপ কোনোটাই নয়, বাট প্রেফারেবলি রোববার হয়তো না আসাই ভালো হবে। তো এই ছিল আমাদের দুবলাগড়ির গল্প। ট্রাভেল উইথ শমী আবার খুব শিগগিরই ফিরবে কোনো নতুন জায়গার সন্ধান নিয়ে। ততদিন লাইক অ্যান্ড সাবস্ক্রাইব ট্রাভেল উইথ শমী, আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না কিন্তু। বাই।